রুমে বসে মোবাইল স্ক্রল করছি। হঠাৎ দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ল আশফি, আমার ছোট বোন। মুখটা এমন করে রেখেছে যেন পৃথিবীর সব দুঃখ তার কাঁধে। আমি ভ্রুকুচকে বললাম, কি হয়েছে আবার? আশফি এসে বিছানায় বসে পড়ল। আজ আমার বেস্ট ফ্রেন্ড নীলার জন্মদিন। আমরা সবাই সারপ্রাইজ দিতে যাব। আমি নির্লিপ্ত গলায় বললাম, তো যা, আমাকে বলছিস কেন? সে ঠোঁট ফুলিয়ে বলল, আম্মু যেতে দিচ্ছে না, বলেছে রাতে একা একা যেতে দিবে না, কেউ সাথে গেলে যেতে পারবো। তো ভাইয়া প্লিজ তুমি নিয়ে যাও না, নিয়ে গিয়ে আবার নিয়ে আসবে। আমি কি তোর বডিগার্ড নাকি যে তোকে নিয়ে যাব আর আসবো? আমি পারবো না। আশফি আমার হাত ধরে ঝাঁকাতে লাগলো। ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ, তুমি না গেলে আজকে আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন মিস হয়ে যাবে। তুমি না গেলে আম্মু যেতে দিবে না। আমি বিরক্ত হয়ে বললাম, বললাম তো আমি যাব না। মেয়েদের পার্টিতে গিয়ে আমি কি করব? কিন্তু আশফি এমন জেদি যে একবার কিছু মাথায় ঢুকলে আর ছাড়ে না। প্রায় আধা ঘন্টা ধরে অনুরোধ, মান অভিমান, নাটক সব কিছু করে অবশেষে আমাকে রাজি করালো। শেষে আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, ঠিক আছে নিয়ে যাব, কিন্তু বেশি রাত করা যাবে না। আশফির মুখে তখন বিজয়ের হাসি। ইয়েস, তুমি আমার বেস্ট ভাইয়া। পাম কম মার। সন্ধ্যা নামতেই আমরা বের হলাম। আশফি খুব সাজুগুজু করেছে। আমি সিম্পল একটা শার্ট পরে বাইক নিয়ে বের হলাম। নীলাদের বাসার সামনে গিয়ে দেখি দরজার বাইরে 4-5টা মেয়ে দাঁড়িয়ে, সবাই আশফির বান্ধবী। তারা নাকি আশফির জন্যই অপেক্ষা করছে, কারণ সারপ্রাইজটা একসাথে দিতে চায়। আমি বাইক থেকে নামতেই ওদের সবার চোখ একসাথে আমার দিকে উঠল। মুহূর্তের জন্য অদ্ভুত নীরবতা। একজন ফিসফিস করে বলল, আশফি, এটা কে? আমার ভাইয়া। আমি চোখের চাহনি দেখে বুঝতে পারলাম আমাকে নিয়েই আলোচনা চলছে। কারো মুখে চাপা হাসি, কারো চোখে অবাক দৃষ্টি। মনে হচ্ছিল হঠাৎ করে আমি কোনো অডিশনে এসে পড়েছি। কিন্তু সত্যি বলতে কি, এসব ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু এসেছি দায়িত্ব পালন করতে। সবাই মিলে কলিং বেল দিল। দরজা খুলতেই হঠাৎ একসাথে চিৎকার, হ্যাপি বার্থডে নীলা! ঘরের ভেতর আলো, বেলুন, কেকের গন্ধ সব মিলিয়ে এক উৎসবের পরিবেশ। আর ঠিক তখনই নীলাকে আমি প্রথম দেখলাম। হালকা গোলাপি রঙের ড্রেস পরা, খোলা চুল, চোখে বিস্ময় আর আনন্দের ঝিলিক। আমার চোখ তার চোখে আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য। অদ্ভুত একটা অনুভূতি হলো। বুকের ভেতর কেমন যেন হালকা ধাক্কা লাগলো। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। নিজেকে বললাম, শান্ত থাক মাহিন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমার মনে হলো নীলাও কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। তার দৃষ্টি যেন আমার দিকেই ছিল। তবে কেউ কিছু বললাম না, কেউ কিছু বুঝতেও দিল না। সবাই ব্যস্ত হয়ে গেল কেক কাটা, ছবি তোলা, হাসাহাসি নিয়ে। আশফি তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। আমি চুপচাপ একটা সোফার এক কোণে গিয়ে বসে পড়লাম। মোবাইল বের করে স্ক্রল করতে লাগলাম। আসলে স্ক্রল করছিলাম না, শুধু নিজেকে ব্যস্ত দেখাচ্ছিলাম। মাঝে মাঝে চোখ চলে যাচ্ছিল নীলার দিকে। নীলা সবার সাথে কথা বলছে, হাসছে, কিন্তু কখনো কখনো তার দৃষ্টি এসে আমার দিকে আটকে যাচ্ছে। আর আমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছি। মনে হচ্ছিল আমরা দুজনে কিছু একটা অনুভব করছি। একসময় নীলা নিজে এসে সামনে দাঁড়ালো, হাতে এক গ্লাস জুস। আপনি কি জুস খাবেন? আমি একটু চমকে উঠলাম। না মানে, হ্যাঁ দিতে পারো। সে গ্লাসটা এগিয়ে দিল। আঙ্গুল ছুঁয়ে গেল হালকা করে। হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থেমে গেল। সে মুচকি হেসে বলল, ধন্যবাদ আজকে নিয়ে আসার জন্য আসফিকে। আমি আর কিছু বললাম না, চুপচাপ জুস খেতে লাগলাম। নীলা মৃদু হাসি নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। ঠিক তখন ইরা নামে একটা মেয়ে, মানে আশফির আরেক বান্ধবী, হঠাৎ আমার কাছে এসে দাঁড়ালো, যেন কোনো বিষয় আলোচনা করতে চায়। হাই, কেমন আছেন? আমি একবার তাকিয়ে ছোট করে উত্তর দিলাম, ভালো। সে হয়তো আশা করেছিল আমিও পাল্টা ওকে জিজ্ঞেস করব, কিন্তু আমি করলাম না। তাই ইরা আবারও বলল, থ্যাঙ্কস আশফিকে নিয়ে আসার জন্য। ও
ওকে ছাড়া আমাদের ভালো লাগতো না। হুম। আর একটা কথা, আপনার নাম্বারটা কি দেয়া যাবে? নাম্বার? কেন? মাঝে মাঝে আশফিকে কল করে পাওয়া যায় না, তাই আর কি আপনার নাম্বার থাকলে আপনার মাধ্যমে কথা বলতে পারবো। আমি বুঝলাম এটা একটা অজুহাত আমার নাম্বার নেওয়ার, তাই আমি সরাসরি বললাম, আমার নাম্বার নিয়ে কোনো লাভ নেই, চাইলে আম্মুর নাম্বার নাও, আমি এমনিতেও বাসায় খুব একটা থাকি না। ইরা কিছুটা হতাশ মুখে মাথা নেড়ে বলল, ওহ থাক, আমি আশফির কাছ থেকে নিয়ে নেব। কিছুটা হাবুডুবু খেয়ে সে পিছিয়ে গেল। আমি আবার সোফায় বসে ফিরে গেলাম। এরপর কিছুক্ষণ পর নীলার সাথে বিদায় নেওয়ার সময় হলো। সবাই বের হওয়াতে নীলা শেষবারের মতো হাসি দিয়ে বলল, ধন্যবাদ আজকে আসার জন্য। বাইরে এসে আশফি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, ভাইয়া, ইরা কি কথা বলছিল তোমার সাথে? ইরাকে? আরে একটা মেয়ে যে তোমার কাছে গিয়ে কি কথা বলল, তার নাম ইরা। ও, আমার নাম্বার চাইছিল। কি? ওর এত সাহস? তুমি কি করছো? দিয়ে দিছো? আমি কি পাগল যে যে কাউকে নাম্বার দিয়ে দিব? ভালো করেছো। এই ইরার স্বভাব খুব একটা ভালো না। তারপর দুজন বাড়ির দিকে রওনা হলাম। পরের দিন আশফি তার কলেজে গেল। কলেজের ক্যাম্পাসে সবাই বসে আছে, আশফিও তাদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। হঠাৎ ইরা চলে আসে। সে আশফির পাশে দাঁড়ালো, হালকা হেসে বলল, আশফি, একটু এদিকে আসবি? কেন? আয় না, একটা জরুরি কথা। আশফি বিরক্ত হয়ে অন্যদিকে গেল। বল, কি বলবি? আচ্ছা আশফি, কালকে যে তোর ভাইকে দেখলাম, উনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? আশফি চোখ বড় করে তাকালো। সে বিরক্তি নিয়েই মুখ খুলল। কেন, সেটা জেনে তুই কি করবি? আসলে সত্যি বলতে আমার না তোর ভাইকে অনেক ভালো লেগেছে। অনেক হ্যান্ডসাম দেখতে তোর ভাই, মাশাআল্লাহ। তাই তার সাথে রিলেশন করতে চাই। আশফির চোখ যেন আগুন হয়ে উঠল। সে মুখ খোলা রাখল, তারপর তীব্র কণ্ঠে বলল, কি? তোর এত সাহস? তুই কি বলছিস তুই জানিস? ভাইয়ার প্রতি এমন কথা বলতে হলে আগে নিজের বুদ্ধি একটু ব্যবহার করা শেখ, আর কখনো এই কথা বলবি না। ইরা কিছু বলার আগেই আশফি উঠে চলে গেল ক্যাম্পাস থেকে। ইরা কিছুটা হতবাক হয়ে দাঁড়ালো, সেই সাথে রাগে ফুঁসতে লাগলো। ঠিক তখনই নীলা ক্লাস থেকে বের হলো। আশফি ক্যাম্পাসের গেটের দিকে দ্রুত চলে যাচ্ছে। নীলা দেখতে পেয়ে পিছন থেকে ডাক দিল, এই আসফি। আশফি কিছুক্ষণ থেমে দাঁড়িয়ে পুরো ঘটনা নীলাকে বলল। নীলা শুধু চুপচাপ শুনছে, কোনো কথা বলল না। আশফি সব বলার পর নীলা হেসে মাথা নাড়ল। তারপর দুজনেই সোজা বাসার দিকে হাঁটতে লাগলো, আর আমি আমার মতো চলতে থাকলাম। কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য অশান্তি যেন জমতে শুরু করছিল, কিন্তু কেন তা বুঝতে পারছি না। হঠাৎ একদিন বিকেলে আশফি কলেজ থেকে বাসায় ফিরতেই দরজা বন্ধ করে দিল। সাথে আবার নীলাও এসেছে। সাধারণত বাসায় ঢুকেই আশফি চিৎকার করে বলে, আম্মু খেতে দাও, এটা দাও ওটা দাও। কিন্তু আজকে পুরো ঘরটা অস্বাভাবিক নীরব। কিছুক্ষণ পর তার রুম থেকে কান্নার শব্দ ভেসে এলো। আমি দ্রুত দরজার সামনে গিয়ে নক করলাম। আশফি, দরজা খোল, কি হয়েছে? ভেতর থেকে কাপা গলায় উত্তর এলো, কিছু না। আমি বুঝলাম ব্যাপারটা সিরিয়াস। দরজা খুল বলছি। নীলা দরজা খুলে দিল। দরজা খুলতে দেখি আশফির চোখ লাল, মুখ ভেজা। পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে নীলা, তার মুখেও অস্বস্তির ছাপ। আমি গলা শক্ত করে বললাম, কি হয়েছে স্পষ্ট করে বল। আশফি এবার আর নিজেকে সামলাতে পারল না, ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আজকে কলেজের কয়েকটা ছেলে আমায় রাস্তায় দাঁড়িয়ে বাজে বাজে কথা বলেছিল, তারপর হাতও দিয়েছে। আমার মাথার ভেতর যেন শব্দ বন্ধ হয়ে গেল, বুকের ভেতর আগুন জ্বলে উঠল। আমি দাঁত চেপে বললাম, কারা? নাম বল। নাম জানি না, ওরা প্রায় কয়েকদিন ধরে ফলো করছিল, আজকে সীমা ছাড়িয়ে গেছে। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। কাল কলেজে যাব, ওদেরকে চিনিয়ে দিবি। আশফি ভয় পেয়ে বলল, না ভাইয়া, ঝামেলা করো না। কেউ আমার বোনের দিকে আঙ্গুল তুলবে,
আর আমি চুপ থাকব? এটা কখনো হবে না। পরের দিন সকালেই আমি কলেজে গেলাম। আশফি আর নীলা দূরে দাঁড়িয়ে ওদের দেখিয়ে দিল। 3 জন ছেলে গেটের পাশে দাঁড়িয়ে হাসাহাসি করছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। তোরা কাল একটা মেয়ের সাথে কি করেছিস? ওরা প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইল। তারপর ওদের মধ্যে একজন বলল, ভাই ঝামেলা কইরেন না তো, যান, আমাদের আরও কাজ আছে। আমি আর কিছু না বলে সরাসরি কলার টেনে ধরে পাশে নিয়ে গেলাম। রাগে চোখ লাল হয়ে গেছে। কয়েক মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। আমি একের পর এক ঘুষি মারতে লাগলাম। আশেপাশের ছাত্ররা জড়ো হয়ে গেল। তারাও এগিয়ে এসে মারতে লাগলো। ওরা শেষ পর্যন্ত হাত জোড় করে বলল, ভাই প্লিজ মারবেন না, আমরা ইচ্ছে করে করি নাই। তাহলে কে বলেছে? আমাদের টাকা দেওয়া হয়েছে। টাকা দিয়েছে মানে? কার এত বড় সাহস? ইরা দিয়েছে। আমি থমকে গেলাম। কি বললি? হ্যাঁ, সেদিন আপনি ওর সাথে কথা বলেন নাই, নাম্বার দেন নাই। তারপর আপনার বোনকে বলেছিল যে আপনার সাথে রিলেশন করিয়ে দিতে, সেটাও দেয় নাই, উল্টো আরও অপমান করেছিল। তাই ইরা রেগে গিয়ে এই কাজটা করতে বলেছে আমাদের। আমার মুঠি আরও শক্ত হয়ে গেল। ঠিক তখনই ভিড়ের মধ্যে ইরাকে দেখতে পেলাম। সে দূরে দাঁড়িয়ে মুখ ফ্যাকাশে। আশফিব এগিয়ে এসে বলল, ভাইয়া সেদিন আমি এসব বলছিলাম দেখে ও এই কাজটা করেছে। আমি ধীরে ধীরে ইরার সামনে গিয়ে দাঁড়ালাম। এত নিচে নামতে পারলি? ইরা কাপা গলায় বলল, আসলে মানে ওরা এমন করবে আমি ভাবিনি। আমি তো শুধু একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। রাগে আমার হাত কেঁপে উঠল। নিয়ন্ত্রণ হারিয়ে একটা থাপ্পড় পড়ে গেল তার গালে। চারপাশ নিস্তব্ধ। শিক্ষা দিতে গিয়ে নিজের চরিত্রটাই দেখালি? ইরা কাঁদতে লাগলো। প্লিজ ক্ষমা করে দেন, আমি ভুল করেছি। আমি আর কিছু বললাম না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তারপর আশফি আর নীলাকে বললাম, ক্লাসে যাও তোমরা। ওদের ক্লাসে দিয়ে আমি সোজা বাসায় চলে এলাম। সেদিন বিকেলে দরজায় কড়া নাড়ার শব্দ। আশফি গিয়ে দরজা খুলতেই দেখি নীলা, হাতে কয়েকটা খাতা। আমি ড্রয়িং রুমে বসেছিলাম। সে ভেতরে ঢুকতেই আমাদের চোখ আবার এক মুহূর্তের জন্য আটকে গেল। আজ তার চোখে ভয় নেই, আছে এক অদ্ভুত দৃঢ়তা। সে আসতে বলল, কেমন আছেন? আমি সংক্ষেপে বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জি ভালো। তারপর দুজনেই চুপ। আশফি দূর থেকে সব লক্ষ্য করছিল। তার মুখে এক রহস্যময় হাসি, কিন্তু সে কিছু বলল না। নীলা আশফির রুমে ঢুকে গেল। আমি বসে রইলাম। তারপর সন্ধ্যার আগে নীলা আবার চলে গেল। সেদিনের ঘটনার পর থেকে সব কিছু যেন একটু বদলে গেল। বাইরে থেকে দেখলে সব আগের মতোই। আমি আমার কাজে ব্যস্ত, আশফিব কলেজে বন্ধু নিয়ে ব্যস্ত, আর নীলা মাঝে মাঝে পড়ার অজুহাতে বাসায় আসে। কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য স্রোত ধীরে ধীরে আমাদের দুজনকে কাছাকাছি টেনে আনছিল। প্রথম কয়েকদিন নীলা বাসায় এলে আগের মতোই ভদ্র দূরত্ব রাখত, সালাম দিয়ে ঢুকত, সরাসরি আশফির রুমে চলে যেত। আমি ড্রয়িং রুমে বসে থাকতাম, কিন্তু অদ্ভুতভাবে কানটা খোলা থাকত। ওদের হাসির শব্দ শুনলেই অজান্তেই ঠোঁটে হাসি চলে আসত। একদিন বিকেলে আশফিব হঠাৎ রান্নাঘরে আম্মুকে সাহায্য করতে গেল। নীলা একা বসে খাতা দেখছিল। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সে মাথা তুলে বলল, একটা ম্যাথের প্রবলেম বুঝতে পারছি না, একটু দেখিয়ে দিবেন? আমি থেমে গেলাম। আমি তো অনেক দিন পড়া থেকে দূরে, পারবো কিনা জানি না। নীলা হালকা হাসল। চেষ্টা করলে পারবেন। আমি তার সামনে বসে খাতা নিলাম। সমস্যা খুব কঠিন কিছু না, 5 মিনিটেই বুঝিয়ে দিলাম। সে মন দিয়ে শুনছিল, মাঝে মধ্যে চোখ তুলে আমার দিকে তাকাচ্ছিল। আমি লক্ষ্য করছিলাম, কিন্তু বুঝতে দিচ্ছিলাম না। আপনি তো ভালোই পড়ান। ছাত্র ভালো হলে শিক্ষকও ভালো লাগে। সে মুচকি হাসল। সেই হাসিটা সেদিন অদ্ভুতভাবে মনে গেঁথে গেল। এরপর থেকে নীলা মাঝে মাঝে কোনো না কোনো অজুহাতে আমাকে প্রশ্ন করত। কখনো কোনো নোট লাগবে, কখনো কোনো বইয়ের নাম জানতে চাই। আমি বুঝতে পারছিলাম
এগুলো পুরোপুরি অজুহাত না, আবার পুরোপুরি প্রয়োজনও না, মাঝামাঝি কিছু। একদিন আশফি গোসল করতে গেছে। নীলা ড্রয়িং রুমে বসেছিল। তার ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেল। উফ, চার্জ শেষ হয়ে গেল, বাসায় কল দিতে হবে। আমি বললাম, আমার ফোন দিয়ে দিতে পারো। সে একটু ইতস্তত করলো, তারপর আমার ফোন নিল, নাম্বার ডায়াল করলো। কথা বলার সময় তার কণ্ঠটা নরম হয়ে গেল। কল শেষ করে ফোন ফেরত দিতে গিয়ে থেমে বলল, আপনার নাম্বারটা তাহলে সেভ হয়ে গেল। আমি ভ্রুকুচকে তাকালাম। সে একটু লজ্জা পেয়ে গেল। আমি কিছু বললাম না। বুকের ভেতর হালকা কাঁপন টের পেলাম। একদিন বিকেলে কল আসলো অচেনা নাম্বার থেকে। হ্যালো। উপাসে কয়েক সেকেন্ড চুপ, তারপর নরম কণ্ঠ। আসসালামু আলাইকুম, আমি নীলা। আসফি ফোন ধরছে না, বাসায় ঠিকমতো পৌঁছিয়েছে তো? আমি হালকা হেসে বললাম, পৌঁছেছে। এখন হয়তো ফোন সাইলেন্টে রেখে ঘুমাচ্ছে। ওকে, এজন্যই কল করেছি। বলেই কলটা কেটে দিল। কিন্তু অদ্ভুতভাবে আমি ফোনটা নামিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। এরপর থেকে মাঝে মধ্যে এমন কল আসতে লাগলো। আশফিক কোথায় আছে, ওর আজ মন খারাপ ছিল কেন? আমি বুঝতাম এসব প্রশ্নের আড়ালে অন্য কিছু আছে, কিন্তু আমিও যেন ইচ্ছে করে সেই খেলার অংশ হয়ে যাচ্ছিলাম। তারপর আরেকদিন কল আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওপাশে নরম একটা হাসির শব্দ। ভালো, আপনি? আমিও ভালো। আবার নীরবতা, কিন্তু সেই নীরবতা অস্বস্তিকর না, বরং অদ্ভুতভাবে স্বস্তির। যেন দুজনেই জানি কিছু একটা বদলাচ্ছে। নীলা আসতে বলল, আজকে একটু মন খারাপ ছিল, তাই ভাবলাম কথা বলি। আমার সাথে? নীলা একটু থেমে বলল, হ্যাঁ, আপনার সাথে কথা বললে কেন জানি মনটা শান্ত হয়। এই একটা লাইন যেন বুকের ভেতর ঢেউ তুলে দিল। আমি হালকা হেসে বললাম, তাহলে মন খারাপ হলে কল দিও। সেদিনের পর থেকে কথাগুলো বাড়তে লাগলো। আগে যেখানে 2-3 মিনিটে কল শেষ হয়ে যেত, এখন অজান্তেই আধা ঘন্টা পেরিয়ে যায়। কখনো পড়াশোনা নিয়ে কথা, কখনো কলেজের গল্প, কখনো আমার অফিসের ঝামেলা। মাঝে মধ্যে শুধু চুপ থেকেও লাইন কেটে দিতাম না। একদিন রাত 12টায় ফোন এলো। ঘুমাচ্ছিলেন? না, ঘুম আসছিল না। আমারও না। আমি হালকা মজা করে বললাম, তাহলে দুজনের ঘুম একসাথে হারিয়েছে নাকি? ও হাসল। সেই হাসি ফোনের ওপাশ থেকেও কানে লেগে থাকলো। দিন যেতে লাগলো। বাসায় এলে নীলা আগের মতো সরাসরি আশফির রুমে ঢুকে না। ড্রয়িং রুমে বসে দু একটা কথা বলে। কখনো চা বানিয়ে এনে বলে, আপনি এত কাজ করেন, একটু রেস্ট নিন। আমি বুঝতে পারছিলাম এই যত্নটা শুধু ভদ্রতা না, আর আমিও আর নিজেকে দূরে রাখতে পারছিলাম না। এক বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিলাম। আকাশে হালকা বৃষ্টি। নীলা পাশে এসে দাঁড়ালো। বৃষ্টি আপনার ভালো লাগে? খুব। আমারও। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বৃষ্টিতে ভিজবো, কিন্তু আম্মু সব সময় বকে। আমি তাকালাম তার দিকে। এখন তো বড় হয়েছ, চাইলে ভিজতে পারো। একা ভিজতে ভালো লাগে না। আমি কিছু বললাম না, কিন্তু আমাদের মাঝখানের দূরত্বটা যেন সেই মুহূর্তে আরও কমে গেল। ধীরে ধীরে আমরা দুজনেই বুঝে গেলাম এটা আর শুধু বন্ধুত্ব না। ফোনে কথা না বললে দিন অসম্পূর্ণ লাগে, বাসায় না এলে কেমন যেন ফাঁকা লাগে। আমি কাজের মাঝে হঠাৎ তার কথা ভাবি। সে নাকি ক্লাসে বসেও অকারণে হাসে। একদিন আমি সাহস করে বলেই ফেললাম, নীলা, একটা কথা বলবো? বলুন। তুমি কি বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? ওপাশে দীর্ঘ নীরবতা, তারপর খুব ধীরে, বুঝি, কিন্তু ভয়ও লাগে। কিসের ভয়? আসফি। আমি মৃদু হেসে বললাম, হয়তো একটু সমস্যা হবে। আমাদের ভালোবাসাটা তখনও উচ্চারণ করা হয়নি, কিন্তু অস্বীকার করার উপায়ও ছিল না। আশফিও বোকা না, সে লক্ষ্য করতে লাগলো। একদিন বিকেলে আশফি হঠাৎ নীলাকে তার রুমে ডেকে দরজা বন্ধ করে দিল। সত্যি করে বল, তুই ভাইয়ার সাথে কি কথা বলিস? নীলা চমকে উঠল। কই, কিছু না তো। আশফি গম্ভীর হয়ে বলল, আমার সাথে মিথ্যা বলিস না।
তোর চোখে আমি কিছু একটা দেখেছি। তুই ভাইয়াকে পছন্দ করিস? নীলা থম মেরে দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে। বল। নীলার চোখে পানি চলে এলো। কাপা গলায় বলল, হ্যাঁ আমি ওনাকে পছন্দ করি অনেক দিন ধরে, কিন্তু আমি কিছু বলতে চাইনি, ভয় পেয়েছি তুই রাগ করবি ভেবে। ঘরের ভেতর কয়েক সেকেন্ড চুপ। তারপর হঠাৎ আশফিব একগাল হেসে উঠল। আরে পাগলি, এত ভয় পাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। নীলা হতভম্ব হয়ে গেল। আশফিব নরম গলায় বলল, আমি তো অনেক আগেই বুঝে গেছি তুই তো লক্ষ্মী একটা মেয়ে। তোর মতো কেউ যদি আমার ভাইয়ার জীবনে আসে, ওর জীবনটাই বদলে যাবে। নীলার চোখ দিয়ে এবার স্বস্তির অশ্রু গড়িয়ে পড়ল। আশফি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। একটা কথা মনে রাখিস, আমার ভাইয়াকে কাঁদাবি না। ও বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে খুব নরম। নীলা হাসতে লাগল। দরজার বাইরে দাঁড়িয়ে আমি সব কিছুই শুনলাম, কিন্তু তারপরও যেন কিছুই শুনিনি, একটা ভান করলাম। দুজনেই হাসতে হাসতে রুম থেকে বের হলো। আশফির চোখে দুষ্টুমি আর নীলার চোখে লাজুক আলো। দুজনের চোখের চাহনি দেখে বুকের ভেতরটা কেমন যেন হালকা কেঁপে উঠল। আমি ভান করে টিভির দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল ঝড়টা হয়তো খুব কাছেই। রাতের খাবারের সময় সবাই টেবিলে বসেছি। আম্মু ভাত দিচ্ছেন, আমি চুপচাপ খাচ্ছি। হঠাৎ আশফি গলা খাকারি দিল। আম্মু, একটা কথা বলবো? বল। আশফিব সরাসরি বলে ফেলল। আম্মু, তুমি কি নীলাকে পছন্দ করো? আম্মু হেসে বললেন, হ্যাঁ রে, মেয়েটা খুব ভদ্র। কেন? তাহলে ওকে আমাদের বাড়ির বউ বানালে কেমন হয়? গ্লাসটা আমার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। আমি অভিনয় করে বললাম, কি? আম্মুর প্রথমে অবাক হলেন, তারপর আশফির দিকে তাকালেন। তুই কি সিরিয়াস? একদম সিরিয়াস। ভাইয়া আর নীলা একে অপরকে পছন্দ করে, আমি অনেক দিন ধরে বুঝছি। আমি রাগ দেখানোর ভান করে বললাম, আশফি, বাজে কথা বলিস না। আশফি আমার দিকে তাকিয়ে চোখ ছোট করে বলল, কি? আমি বাজে কথা বলছি? অ্যাক্টিং বাদ দাও। ফোনে কার সাথে রাত 12টায় কথা বলো আমি জানি। আমার মুখ থমকে গেল। আম্মু এবার আমার দিকে তাকালেন। মাহিন, সত্যি? না মানে আম্মু। আরে ভাইয়ার কথা বাদ দাও তো, তুমি বলো তোমার কোনো আপত্তি আছে? যদি দুজনের মন মিলে থাকে তাহলে আমার আপত্তি কেন থাকবে? আশফিব চিৎকার দিয়ে উঠল। ইয়েস। আমি লজ্জায় মাথা নিচু করে উঠে রুমে চলে গেলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম আশফির হাসি। পরের কয়েকদিন দুই পরিবারের কথা হলো। নীলার বাবা মাও রাজি। সবাই বলল, যখন সম্পর্ক পরিষ্কার তখন দেরি কেন। ছোট করে আংটি পরানো হলো। সেদিন নীলা হালকা পিঙ্ক শাড়ি পরেছিল। আমি তার পাশে দাঁড়ালাম। আমাদের চোখে একসাথে লাজ, আনন্দ আর অদ্ভুত শান্তি। আশফি বারবার বলছে, আমি কিন্তু সব ক্রেডিট নিব। তারপর দ্রুত বিয়ের দিন চলে এলো। ঘর ভরা আলো, আত্মীয় স্বজনের ভিড়। নীলাকে লাল শাড়িতে অপরূপ লাগছিল। এত কিছুর মাঝেও আমার চোখ শুধু নীলার দিকেই ছিল। তারপর কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়িয়ে দিলেন। 3 বার কবুল উচ্চারণের সাথে সাথে যেন আমাদের দুজনের জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেল। তারপর সকল নিয়মকানুন শেষে নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাত 12টার দিকে বাসর ঘরে প্রবেশ করলাম। ঘরটা সাজানো গোলাপ আর রঙিন লাইটে। ফুলের ঘ্রাণে ভরে আছে চারপাশ। আমার বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা আর নার্ভাসনেস। আমি ধীরে ধীরে দরজা বন্ধ করলাম। নীলা বিছানার এক কোণে বসে আছে। আমি ধীরে ধীরে সামনে গিয়ে বসলাম। আমি বসতে যেন সে কিছুটা অস্বস্তি ফিল করলো। আমি হেসে বললাম, এত ভয় পাচ্ছ কেন? নীলা আস্তে করে বলল, ভয় না, লজ্জা। আমি কিন্তু সেই আগের মাহিনী আছি। সে মাথা তুলে তাকালো, চোখে সেই প্রথম দিনের মতোই প্রেম। আমি ধীরে বললাম, একটা কথা বলবো? বলুন। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। নীলার চোখ ভিজে উঠল। আমি ভাবিনি এমন হবে। আমিও না, কিন্তু আল্লাহ যা লেখেন সেটা সবচেয়ে সুন্দর হয়। সে মৃদু হাসল।
আমি আলতো করে তার হাত ধরলাম। এই স্পর্শে আর কোনো অস্থিরতা নেই, আছে নিরাপত্তা, আছে নিজের মানুষ পাওয়ার নিশ্চয়তা। একটা কথা মনে আছে? কি? সেদিন বলেছিলে একা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। এখন তো আর আমি একা না। জানো, আমারও না ভীষণ ইচ্ছে নিজের প্রিয়তমাকে নিয়ে একসাথে বৃষ্টিবিলাস করতে। তাহলে তো দেখা যাচ্ছে আপনি বেশ রোম্যান্টিক। হয়তো। কিন্তু বাহির থেকে দেখে বোঝা যায় না। ভেতর থেকে দেখলে বোঝা যায়। হুম। তার মানে তুমি ভেতর থেকে দেখেছ? নীলা আমার কথায় বেশ লজ্জা পেল। লজ্জায় তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। আরে আরে, এত লজ্জা পেও না, না হলে আবার গাল দুটো লাল হতে হতে ব্লাস্ট মেরে দিবে। আপনিও না, ধ্যাত। তারপর দুজন আর কিছু বললাম না। কিছুক্ষণ তাকে রইলাম একে অপরের দিকে। ঘরের আলো নরম হয়ে এলো, বাইরে হালকা বাতাস বইছে। আমাদের গল্পটা শুরু হয়েছিল একটা অচেনা কারণ দিয়ে, আর এখন এসে দায়িত্ব ভালোবাসায় পরিণত হয়েছে, যা কখনো অস্বীকার করা সম্ভব না। আর আজ একই ছাদের নিচে নতুন জীবনের শুরু। ভালোবাসা এটা শুধু দুটো মানুষের গল্প না, এটা অনুভূতির এক নীরব যাত্রা, যেখানে রাগ, অভিমান, কষ্ট পেরিয়ে শেষে থাকে শুধু একটাই নাম, ভালোবাসা। আজকের এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে বুঝবেন সত্যিকারের ভালোবাসা এখনও বেঁচে আছে। আপনার কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরও সুন্দর রোম্যান্টিক গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের প্রতিটা ভালোবাসা, প্রতিটা সাপোর্ট আমাদের নতুন গল্প বলার সাহস যোগায়। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে।